নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর একটি বিষয়, সেটি হলো আরব সভ্যতা এবং ইসলাম ধর্ম, এই সম্পর্কে তোমাদের আলোচনা করব বা তোমাদের ডিসকাস করব। আরবিয়ান সিভিলাইজেশন এবং ইসলামিক রিলিজিয়ান, এই দুটো বিষয় নিয়ে, দুটো টপিক নিয়ে আমি ডিসকাস করব। আচ্ছা, এই আরব সভ্যতা কি? আসলে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ষষ্ঠ শতক, সপ্তম শতক এরকম সময় তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজবংশের উত্থান হয়েছিল। এটা আমি আলোচনা করেছি, যেমন বাংলায় পাল বংশ, সেন বংশ, দক্ষিণ ভারতে চোল বংশ। পরপর যে আমি আলোচনাগুলো করলাম বিভিন্ন ভিডিওতে, তোমাদের আমি আলোচনা করেছি। তো সেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজবংশের যেমন উত্থান হয়েছিল, ঠিক এই সময় মানে ষষ্ঠ শতক, সপ্তম শতক এরকম সময় ভারতবর্ষের সঙ্গে আরেকটি নতুন সভ্যতার পরিচয় ঘটে, সেটা হচ্ছে আরব সভ্যতা। এবং সেই আরব সভ্যতা ভারতবর্ষের অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে একটা যথেষ্ট প্রভাব ফেলেছিল এই আরব সভ্যতা এবং এই ইসলামীয় ধর্ম। মানে যখন 6th সেঞ্চুরি বা 7th সেঞ্চুরি এরকম টাইমে যখন ইন্ডিয়ার বিভিন্ন পোর্শনে, সাউথ টু নর্থ, নর্থ টু সাউথ, বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ডাইনাস্টি ডেভেলপ করছিল, সেই সময় কিন্তু ওই একই টাইমে কিন্তু আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়ার সঙ্গে একটা সিভিলাইজেশন বা সিভিলাইজেশনের সঙ্গে আমাদের পরিচয় হয়, বা একটা রিলিজিয়ানের সঙ্গে আমাদের একটা পরিচয় হয় বা যোগাযোগ তৈরি হয়। সেটা হচ্ছে আরবিয়ান সিভিলাইজেশন এবং ইসলামিক রিলিজিয়ান। এই বিষয়ে আমি এখন আলোচনা করব। এই আরব সভ্যতা কি বা এই আরবরা কারা, এইটা নিয়ে আগে ডিসকাস করব বা এই নিয়ে আগে আলোচনা করব। তারপর আমি বলবো ইসলাম ধর্ম কিভাবে, মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হলো বা প্রবর্তন হলো। এইবারে আমি আস্তে আস্তে সেটা আলোচনা করব। আচ্ছা, এই আরব সভ্যতাটা শুরু কোথা থেকে হয়েছে, আরব জায়গাটা কোথায়, এটা আগে আলোচনা করার দরকার আছে। আচ্ছা, ভারতবর্ষের পশ্চিমে তোমরা জানো যে আরব সাগর রয়েছে, তাই তো? আরব ওশান কোথায় আছে? ভারতের ওয়েস্টার্ন, ইন্ডিয়ার ওয়েস্ট পার্টে আছে আরব ওশান। তার সেই আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম দিকে, এশিয়া মহাদেশের পশ্চিম দিকে, এশিয়া কন্টিনেন্টের ওয়েস্ট সাইডে রয়েছে কি একটা উপদ্বীপ বা একটা পেনিনসুলার, যেটা সেই উপদ্বীপ বা এই পেনিনসুলারে জায়গাটির ম্যাক্সিমাম জায়গা বা ম্যাক্সিমাম এরিয়া কিন্তু ডেজার্ট এরিয়া বা মরুভূমি অঞ্চল, এবং সেখানে বেশি বৃষ্টিপাত খুব সামান্য হয়। এই মরুভূমি অঞ্চল তো বৃষ্টিপাত কি করে হবে, মানে এই যে ডেজার্ট এরিয়া, তাই এখানে রেন বেশি হয় না ন্যাচারালি, এটা খুব স্বাভাবিক কথা। তো সেই অঞ্চল, এই যে উপদ্বীপ বা এই যে পেনিনসুলার, এই উপদ্বীপটাকেই বলা হচ্ছে কিন্তু আরব উপদ্বীপ। মানে এই উপদ্বীপে যারা থাকতো, যে সমস্ত মানুষেরা যাযাবর জীবন কাটাতো, নোমাডিক পিপল যারা ছিল, তাদেরকে বলা হতো বেদুইন। তাদেরকে বলা হতো বেদুইন। এই বেদুইনরাই নিজেদেরকে আরব বলে পরিচয় করে বা আইডেন্টিফাই করে। সেইখান থেকে এই পেনিনসুলার বা এই উপদ্বীপের নাম হয় আরব উপদ্বীপ, এবং সেখান থেকে যে সভ্যতা তৈরি হয় তাই হচ্ছে আরব সভ্যতা বা আরবিয়ান সিভিলাইজেশন। এবং এই যে বেদুইনরা যারা নিজেদেরকে আরব বলে পরিচয় দিয়েছিল, তারা কিন্তু মানে খেত কি, তারা আসলে কি করতো, মরুভূমিতে তো সব রকম পশু থাকার যোগ্য নয় বা অ্যানিমেলের থাকার যোগ্য নয়। তা মরুভূমিতে কি থাকে তোমরা সবাই জানো, উট। সেই উটকে পালন করতো বা ক্যামেল রিয়ারিং করতো। এবং তারা খেত কি, তারা খেত খেজুর বা ডেটস, এবং তারা উটের দুধ বা ক্যামেলের থেকে যে মিল্ক পাওয়া যেত সেটাই তাদের খাবার ছিল। এবং এই যে যারা আরব বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, সেই আরব উপদ্বীপে গুরুত্বপূর্ণ দুটো শহর ছিল মক্কা এবং মদিনা। ইম্পর্টেন্ট দুটো সিটি এই আরবিয়ান পেনিনসুলার যেটা ছিল বা আরব পেনিনসুলার যেটা ছিল, সেখানে মক্কা এবং মদিনা, এটা দুটো ছিল ইম্পর্টেন্ট সিটি। এবারে এই যে আরব উপদ্বীপে যারা ছিল, তারা ষষ্ঠ শতকের শুরুতে মানে 6th সেঞ্চুরি স্টার্টিং এর সময় তারা কি করলো, ভাবলো যে যেহেতু এটা মরুভূমি অঞ্চল, তাই এখানে তো চাষাবাদ বা এগ্রিকালচার করতে পারবে না,
তাই তারা খেতে হবে তো, মানে পয়সা অর্থ সংগ্রহ করতে হবে, তার জন্য তারা কি করলো, জীবিকা হিসাবে বাণিজ্য বা বিজনেসকে তারা অ্যাকসেপ্ট করলো বা বাণিজ্যকে তারা গ্রহণ করলো। তারা ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে লাগলো এবং এই ষষ্ঠ শতকের শুরুতে মানে 6th সেঞ্চুরি স্টার্টিং এ। এবং এই যে মক্কা শহর, এই যে মক্কা সিটি, এটা এমন একটা জায়গায় ছিল যেটা দুটো বাণিজ্য পথের সংযোগ স্থলে ছিল, মানে টু বিজনেস রুটের মিটিং প্লেসে ছিল কি এই মক্কা সিটি। তাই এই মক্কা দখল করা নিয়ে এই আরবিয়ানদের মধ্যে প্রায় সময় সংঘর্ষ লেগে থাকতো বা ফাইটিং সিচুয়েশন অল টাইম তৈরি হতো, কে মক্কা দখল করবে। ওই যে বললাম একটা ইম্পর্টেন্ট জায়গায় ছিল। আর এই ষষ্ঠ শতকের শেষের দিকে মানে 7ম শতকের শুরুতে 7th সেঞ্চুরি স্টার্টিং এ সেরকম সময় এই আরব উপদ্বীপে বা আরব পেনিনসুলার যে জায়গাটায় আরবে, সেখানে একটা নতুন ধর্ম বা রিলিজিয়ানের উৎপত্তি হলো, তার উত্থান হলো বা ডেভেলপ হলো। সেটা কি ধর্ম? সেটা হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। আর সেই ধর্মকে সেই ধর্মের প্রচারটা কে করেছিল? সেই ধর্মের প্রচার করেছিল, তোমরা অনেকেই জানো তার নাম, তিনি হলেন হযরত মুহাম্মদ। তিনি কিন্তু একজন এই মক্কারই একজন ব্যবসায়ী ছিলেন, একজন বিজনেসম্যান বা মার্চেন্ট, আরবিয়ান মার্চেন্ট ছিলেন তিনি 7th সেঞ্চুরি স্টার্টিং এ এই মক্কা শহর মক্কা সিটিকে নিয়ে মক্কা সিটিতেই তিনি এই ইসলামিক রিলিজিয়ানটাকে প্রমোট করেছিলেন। মানে মক্কা শহরকে কেন্দ্র করে এই হযরত মুহাম্মদ তিনি এই ইসলাম ধর্মকে প্রচার করেছিলেন, প্রবর্তন করেছিলেন। এবং তিনি এবং এই যে ইসলাম ধর্মকে যারা মেনে চলতো বা তাদের অনুগামী যারা ছিল তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো মুসলমান। এই ইসলাম ধর্মকে ইসলামিক রিলিজিয়ানের যারা ফলোয়ার ছিল তাদেরকে বলা হতো মুসলমান বা তাদেরকে বলা হয় মুসলমান। এবার এই হযরত মুহাম্মদ তিনি জন্মেছিলেন 570 খ্রিস্টাব্দে, 570 এডি এরকম সময় হযরত মুহাম্মদের জন্ম হয়। এবং তিনি 610 খ্রিস্টাব্দে মানে 610 এরকম সময় তিনি নিজে ঘোষণা করেন বা ডিক্লেয়ার করেন যে তিনি হচ্ছেন ঈশ্বরের বার্তাবাহক, মানে মেসেঞ্জার অফ গড। ঈশ্বরের বার্তাবাহক মনে হচ্ছে মেসেঞ্জার অফ গড, মানে তিনি বলতে চাইলেন যে আমাকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছে তোমাদেরকে ঈশ্বরের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানে ঈশ্বর মানে আল্লাহ যা বাণী বা ভগবান যাই বলো, মুসলমানরা তো আল্লাহ বলে, আমরা ভগবান বলি, খ্রিস্টানরা গড বলে, সেই একই কথা ঈশ্বর। সেই ঈশ্বর যে সমস্ত কথাগুলো আমাদের পৃথিবীবাসীকে বলতে চায় সেটা আমার মাধ্যমে বলাচ্ছে, আমি সেই বার্তা বাহক বা আমি সেই মেসেঞ্জার। এইটা তিনি ঘোষণা করেন, নিজেকে মেসেঞ্জার অফ গড বা ঈশ্বরের বার্তাবাহক বলে তিনি 610 খ্রিস্টাব্দে ঘোষণা করলেন। এবং এই ইসলাম ধর্মকে আস্তে আস্তে তিনি চারিদিকে ছড়িয়ে দিলেন বা প্রচার করলেন। এবং তিনি যে ইসলাম ধর্মের যে মতটা প্রচার করেন সেটা কিন্তু একটাই মত প্রচার করেন, যে ঈশ্বর এক, আল্লাহ এক, সেটাই তিনি প্রচার করেন, যাতে কোনো ধর্মীয় বিভেদ না হয় বা রিলিজিয়ান দিক থেকে কোনো ডিভাইডেশন না হয়, সে কারণে তিনি এটা প্রচার করেছিলেন বা প্রমোট করেছিলেন। কিন্তু এই যে মক্কাবাসী যারা মক্কাতে যারা থাকতো তারা যে ধর্মীয় মানে ইসলামিক যে রিলিজিয়ান রিলেটেড যে রিচুয়াল যেগুলো পালন করতো, হযরত মুহাম্মদ সেই সমস্ত রিচুয়াল কিন্তু পালন করতো না, ওনার সঙ্গে অনেক ডিফারেন্স ছিল। তাই হযরত মুহাম্মদ তখন কি করলেন, ওনার 4 জন সঙ্গী বা ওনার যে 4 ফলোয়ার্স অনুগামী ছিলেন সেই 4 জন সঙ্গীকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। তিনি কখন চলে আসেন? 622 খ্রিস্টাব্দে, 622 এডি এরকম সময় তিনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। কেন? কারণ তার যে ধর্মমত মক্কাবাসীদের সঙ্গে ওনার ধর্মমতে মিলছে না, রিলিজিয়ান রিলেটেড যে সমস্ত ওপিনিয়ন সেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই জন্য তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন। এই যে ঘটনা, এই যে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া, এই ঘটনাটাকে আরবি ভাষায় বলা হয় কি? হিজরত।
আরবিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় হিজরত। এই মক্কা টু মদিনা এই যে যাওয়ার যে সময়টা সেইটাকে। এবার এই যে ঘটনা, এই সময় থেকে কিন্তু ইসলামীয় সাল গণনা শুরু হয়, মানে ইসলামিক ইয়ার কাউন্টিং করা হয় এই ঘটনার সময় থেকে। আর সেই ইসলামিক ইয়ার বা ইসলামীয় সাল গণনাকে বলা হয় আরবি ভাষায় হিজরি। কি বলা হয়? হিজরি। এই হিজরি গণনা বা হিজরির কাউন্টিং শুরু হয় যখন হযরত মুহাম্মদ 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় চলে আসেন, এই সময়টাকে। এবং তারপর তিনি মদিনায় চলে আসার পর প্রায় 10 বছর 10 ইয়ার্স 10 বছর ধরে তিনি কিন্তু মদিনার বিভিন্ন জায়গায় তিনি এই ইসলাম ধর্মের প্রচার ঘটান এবং নিজের প্রভাব বিস্তার করেন, মানে ইসলামিক রিলিজিয়ানটাকে প্রমোট করেন এবং নিজের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেন কে? হযরত মুহাম্মদ। আস্তে আস্তে আরব পুরো প্লটটা, আরব ভূখণ্ডের বেশিরভাগ জায়গায় কিন্তু ইসলাম ধর্মের প্রচার ঘটে যায় বা ইসলামিক রিলিজিয়ানের প্রমোট করে ফেলতে পারেন তিনি। এবং শুধু মদিনায় নয়, মক্কাতেও কিন্তু তার প্রভাব পড়ে বা ইম্প্যাক্ট পড়ে। তারপর তিনি 632 খ্রিস্টাব্দে 632 এডি এরকম সময় তিনি পরলোক গমন করেন বা মারা যান, ওনার ডেথ হয়ে যায়। কিন্তু ততদিনে কিন্তু আরবে বেশিরভাগ জায়গাতে কিন্তু এই ইসলাম ধর্ম ছড়িয়ে গেছিল, মানে ইসলামিক রিলিজিয়ানটা আরবের ম্যাক্সিমাম প্লটে স্প্রেডিং আউট হয়ে গেছিল এই হযরত মুহাম্মদের মারা যাওয়ার পরে। এই হযরত মুহাম্মদের এই হচ্ছে ইসলাম ধর্মকে এইভাবে তিনি কিন্তু প্রচার করেছিলেন। এবার এই যে হযরত মুহাম্মদ যে মারা গেলেন বা ওনার যে ডেথ হয়ে গেল, তারপর তো একটা ইসলামীয় জগতে একটা কে ইসলামীয় জগৎটাকে শাসন করবে এই নিয়ে একটা প্রশ্ন দেখা দেয়। মানে এত বড় একটা ইসলামিক ওয়ার্ল্ড, ইসলামিক একটা জগৎ, সেই ইসলামিক ওয়ার্ল্ডকে কে সেটাকে শাসন করবে, হ্যাঁ, তার অ্যাডমিনিস্ট্রেশন কে চালাবে, এই নিয়ে একটা কোশ্চেন মার্ক হয় বা এই নিয়ে একটা প্রশ্ন হয়। তখন সবাই মিলে ঠিক করে যে এই যে হযরত মুহাম্মদের যারা 4 জন সঙ্গী ছিলেন, যাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ধর্মমত প্রচার করেছিলেন, তাদের সেই 4 জন সঙ্গীর মধ্যে এক একজন করে মুসলমানদের নেতা হবেন বা নির্বাচিত হবেন, মুসলমান নেতা হিসাবে নির্বাচিত হবেন। এইরকমই প্রথম একজনকে এই মুসলমানদের নেতা হিসাবে করা হয়, সেই নেতাকে বলা হয় খলিফা। সেই নেতাকে বলা হয় খলিফা। মানে যখন হযরত মুহাম্মদের ডেথ হয়ে যায়, তখন ইসলামিক ওয়ার্ল্ডকে কে শাসন করবে বা রুল করবে সেই নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক দেখা দেয়। তখন নিজেদের মধ্যে ওরা ঠিক করে যে হযরত মুহাম্মদের যে সমস্ত 4 ফলোয়ার্স ছিলেন, সেই 4 ফলোয়ার্সের মধ্যে 4 জন যে তার সঙ্গী ছিলেন, সেই ফলোয়ার্সের মধ্যে একজন একজন করে এই ইসলাম ওয়ার্ল্ডের একজন করে লিডার হবেন এবং মুসলমান নেতা হবেন, মুসলিম লিডার হবেন। এবং এই মুসলিম লিডারকেই বলা হয় খলিফা। কি বলা হয়? খলিফা। এবং প্রথম খলিফা কে হয়েছিলেন? প্রথম খলিফা হয়েছিলেন আবু বকর। প্রথম খলিফা হয়েছিলেন আবু বকর। এবং এই খলিফা ইনি কিন্তু মুসলমানদের একজন রাজনৈতিক এবং ধর্মীয় দুতরফেরই নেতা ছিলেন। মানে উনি কিন্তু পলিটিক্যাল পাওয়ারটাও দেখতেন, পলিটিক্যাল দিকটাও দেখতেন, আবার রিলিজিয়ান দিকটাও কিন্তু দেখতেন। এই খলিফা, ওনার কিন্তু এই পাওয়ারটা ছিল। এবং এই যে খলিফা, তিনি যে ইসলাম ধর্ম যে বিভিন্ন জায়গায় আরবের বিভিন্ন জায়গায় যে ইসলাম ধর্ম যে সমস্ত অঞ্চলে প্রসার ঘটেছিল বা তার প্রমোট হয়েছিল ইসলামিক রিলিজিয়ান, সেই সব জায়গাগুলিকে বলা হতো দার উল ইসলাম। সেই সব জায়গাগুলিকে বলা হতো দার উল ইসলাম। এবং সেই মানে খলিফা এবং এগুলোর নেতা কে ছিলেন? এই খলিফারা, মানে যারা এই সমস্ত অঞ্চল যে সমস্ত যারা শাসন করবে সেই নেতা ছিলেন কে? এই খলিফা। দারুল ইসলামের নেতা ছিলেন কে? খলিফা। এবং এই খলিফা যে সমস্ত অঞ্চলগুলিকে দখল করবে, অধ্যুষিত অঞ্চল বা তার অধিকারের অঞ্চলগুলিকে বলা হতো খিলাফত। মানে খলিফা যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার করেছিলেন এবং তাদের রাজনৈতিকভাবে সেখানে প্রভাব বিস্তার করেছিলেন, ইসলামিক রিলিজিয়ানকে প্রমোট করেছিলেন খলিফা যে সমস্ত এরিয়াতে, এবং যেখানে পলিটিক্যাল একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিলেন, সেই সব এরিয়াগুলিকে বলা হতো খলিফার ক্যাপচারিং এরিয়া। এবং সেই জায়গাটিকেই বলা হচ্ছে খিলাফত। কি বলা হচ্ছে? খিলাফত।
এই হচ্ছে খলিফা এবং তার অধ্যুষিত অঞ্চল হচ্ছে খিলাফত। এবার এই যে কোনো ধর্মেরই কিন্তু একটা ধর্মগ্রন্থ থাকে, তাই মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মেরও কিন্তু ধর্মগ্রন্থ বা একটা হোলি বুক অবশ্যই আছে। তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে কি কোরআন। কোরআন হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থের নাম এবং মুসলমানরা বিশ্বাস করে যে এই কোরআনে সমস্ত ঈশ্বরের বাণী লেখা আছে, মানে ঈশ্বর যে মেসেজগুলো দিয়ে গেছেন সেগুলোই কোরআনে লেখা আছে। মানে মুসলিমরা এটা ট্রাস্ট করেন যে কোরআন তাদের যে হোলি বুক তার মধ্যে সমস্ত গডের ঈশ্বরের আল্লাহর মেসেজ বা গডের মেসেজ লেখা আছে, এটা কিন্তু মুসলিমরা ট্রাস্ট করেন। এবার এই যে মক্কা, আগে যে মক্কার কথা বলেছি যেখানে ইসলাম ধর্মের প্রচার ঘটেছিল, সেই মক্কাতে দার মসজিদ ই হারাম, মক্কায় মসজিদ ই হারাম বলে একটা মসজিদ আছে। সেই মসজিদের মাঝখানে আছে কাবা ভবন, যে ভবনটাকে বলা হয় কাবা ভবন। সেই কাবা ভবনকে আরেকটাও নাম বলা হয়, সেটা হচ্ছে বাইতুল্লাহ। তার আরেকটা নাম কি বাইতুল্লাহ। এই কাবা ভবনের একটা কোণায় একটা ছোট মতো পাথর, কালো রঙের পাথর আছে। সেই পাথরটাকে বলা হয় হাজারুল আসওয়াদ। কি বলে? হাজারুল আসওয়াদ, এই পাথরটাকে বলা হয়। এবং মুসলিমরা তারা এই কাবা ভবনের দিকে মুখ করে কিন্তু ওইখানে নামাজ পড়েন, মানে কাবা ভবনটার দিকেই মনে করে এই কাবা ভবনটাই হচ্ছে ঈশ্বর। ওইখানে যে কালো পাথরকে ওটাকে বলা হচ্ছে, ভাবছে ওরা ঈশ্বর, এবং এই কাবা ভবনের দিকে মুখ করে কিন্তু তারা নামাজ পড়ে। মুসলিমরা নামাজ পড়ে, তোমরা সবাই জানো তাদের টাইম নামাজ পড়তে হয়, তো সেই নামাজটা পড়ে তারা কাবা ভবনের দিকে মুখ করে। এবং এই যে কাবা ভবন, এই কাবা ভবনটাই কিন্তু কাবা শরীফ, যেটা হচ্ছে মুসলমানদের তীর্থক্ষেত্র। মানে আরবিয়ান সিভিলাইজেশনে যারা সিভিলাইজ ছিল আরবিয়ানরা, তারা কিন্তু আরবে মুসলমান ধর্ম প্রচারের আগেই কাবা শরীফ কিন্তু তাদের তীর্থক্ষেত্র বা হোলি প্লেস ছিল। মানে যখন ইসলামিক রিলিজিয়ান আরবে প্রমোট হয়নি, তখন কিন্তু স্প্রেড করেনি আর কি, তখনও কিন্তু কাবা শরীফটা ওদের হোলি প্লেস ছিল। এবং তারপর যখন ইসলাম ধর্মের প্রসার ঘটলো বা ইসলাম ধর্ম আরবে স্প্রেড করলো, তখনও কিন্তু কাবা শরীফই ওদের তীর্থক্ষেত্র হয় বা কাবা শরীফই কিন্তু ওদের হোলি প্লেস হয়। এবং বর্তমানেও কিন্তু কাবা শরীফই ওদের হোলি প্লেস বা মুসলিমদের তীর্থক্ষেত্র হিসাবে পরিচিত। এবার আমি আলোচনা করব যে ভারতবর্ষের সঙ্গে এই আরবীয় সভ্যতা বা এই ইসলাম ধর্মের কিভাবে যোগাযোগ স্থাপন হয়, মানে কখন যোগাযোগ স্থাপন হয়। আসলে খ্রিস্টীয় 8ম থেকে 9ম শতকে, মানে 18th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি, এর 9th সেঞ্চুরি 8th সেঞ্চুরি কিন্তু বলছি 8th সেঞ্চুরি থেকে 9th সেঞ্চুরি, এইরকম সময় যখন আরবের বণিকরা, আরবিয়ান মার্চেন্টরা, তারা ভারতবর্ষের কাছাকাছি সিন্ধু প্রদেশের মোহনায়, মালাবারে, এইসব জায়গায়, মানে ওটা ভারতবর্ষের পশ্চিম দিকটায় হবে, সেই দিকটায় ওরা কি করে বাণিজ্য করতে আসে আরবিয়ান বণিকরা, কারণ তারা তো জীবিকা ছিল তাদের বাণিজ্য করা। তো সেই আরবিয়ান মার্চেন্টরা এই ভারতবর্ষের এই পশ্চিম সাইডে বা ওয়েস্ট সাইডে এই সিন্ধু প্রদেশের মোহনায় এইখানে এসে তারা বাণিজ্য করার জন্য আসে বা বিজনেস করার জন্য এই আরবিয়ান মার্চেন্টরা এখানে আসে এবং সেখানে তারা থাকে। আর সেইখানকার যখন স্থানীয় ভারতীয় বা হিন্দু ব্যবসায়ী, তারা কি করতো, তাদের সঙ্গে বাণিজ্য করতো। তাই এরই মাধ্যমে কিন্তু ওদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন হয়, বাণিজ্য দুজনের মধ্যে। তাতে আরবিয়ান বণিক বা আরবিয়ান মার্চেন্টরাও লাভবান হতো, ভারতীয় বা হিন্দু মার্চেন্ট যারা ছিল তারাও কিন্তু লাভবান হতো। এইভাবে কিন্তু ওদের মধ্যে একটা ধর্মীয় একটা যোগাযোগ হয়, আবার বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে কিন্তু একটা ধর্মীয় যোগাযোগও হয়। মানে ট্রেডিং করার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা রিলিজিয়াস একটা যোগাযোগ কন্ডাকশন হয়। এটা কিন্তু সেই সময় হয়, মানে ভারতবর্ষে তুর্কি অভিযান, মানে তুর্কি আক্রমণ যখন হয়েছে, তুর্কি অ্যাটাক যখন হয়েছে, তার আগে কিন্তু আরবীয় এই মুসলমান জগতের সঙ্গে কিন্তু ভারতের পরিচয় হয়ে গেছিল, ইসলাম ধর্মের সঙ্গে ভারতীয়দের কিন্তু একটা পরিচয় তৈরি হয়ে গেছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। কিন্তু তারপর যেটা আমি আগে আলোচনা করেছিলাম, যে খলিফারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দখল করলো, আস্তে আস্তে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলো বাড়ালো, আরব ভূখণ্ডকে আরো চারিদিকে ছড়ালো,
সেই জায়গায় তারা 712 খ্রিস্টাব্দে 712 এডি এরকম সময় মোহাম্মদ বিন কাসেমের লিডারশিপে বা নেতৃত্বে তারা আরবিয়ানরা তারা কি করলো, ভারতবর্ষে অভিযান চালালো এবং তারা কি কি দখল করলো, তারা সিন্ধু প্রদেশের কিছু অংশ, সিন্ধু প্রদেশ এবং মুলতান অঞ্চল সব ওই দিকটাতেই অবস্থিত এবং উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্টের কিছু পোর্শন, উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ কিন্তু এই সময় আরবীয় মুসলমানরা কিন্তু দখল করেছিল বা ক্যাপচার করেছিল। কিন্তু তারপর যখন কাসেমের মৃত্যু হয়ে যায় বা ডেথ হয়ে যায়, তারপর কিন্তু তারা সেই অঞ্চলগুলি ছেড়ে পুনরায় তারা আরবে ফিরে যায়। তারা কিন্তু আর ভারতে সে সময় আসেনি এবং নবম শতাব্দীর শেষের দিকে মানে 9th সেঞ্চুরি একদম এন্ডিং এর টাইমে কিন্তু তারা ভারতে অভিযান করা, ভারতে আসা বন্ধ করে দেয়। দখল করার জন্য তারা কিন্তু আর আসে না। এই হচ্ছে আরব সভ্যতা, মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম এবং তার সঙ্গে ভারতের যোগাযোগ এবং মুসলমান ধর্ম কি, তার বিষয়বস্তু কি, এটার আলোচনা আমি এখানে আজকে শেষ করছি এবং আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে আরবিয়ান সিভিলাইজেশন বা আরব সভ্যতা কি এবং ইসলাম ধর্ম বা ইসলামিক রিলিজিয়ান কি, এটা আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো এবং আলোচনার শেষে আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা সবাই জানবে যে শিক্ষা এটা কিন্তু আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে তোমরা এইভাবে এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের কিন্তু পথ দেখানোর জন্য এইভাবেই পাশে থাকবো। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি এবং সবাই কিন্তু আমার এই আলোচ্য বিষয়বস্তুগুলিকে মন দিয়ে শুনে তোমরা কিন্তু পড়াশোনা করো। ইতিহাসটাকে ভালোবাসছো তো, ইতিহাসটাকে কিন্তু ভালোবাসো, ওটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য, যাতে তোমরা ইতিহাসটাকে ভালোবাসো। তার জন্য কি করো, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।